সঙ্গে যদি ডেলাইজ খান যুক্ত করেন, অর্থাৎ আমাদের শ্রমবাজারের জায়গা। আমার কাছে মনে হয় যে এই যুদ্ধের কারণে ইমিডিয়েট ইফেক্ট যেটা পড়বে, অলরেডি পড়তে শুরু করছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে আমাদের একটা বড় অংশের মানে প্রবাসীরা থাকে। আমাদের 2 কোটি প্রবাসীর ভিতরে একটা বড় অংশ মধ্যপ্রাচ্যেই থাকে। সুতরাং ইটস নট অনলি ইরান তার চারপাশে যেহেতু এখন মানে যুদ্ধটা ছড়িয়ে দিচ্ছে, আক্রমণ করছে, ইতিমধ্যে আজকে একজন মারাও গিয়েছে, হতাহত হয়তো হয়েছে। সুতরাং ওই জায়গাটায় একটা শঙ্কা আছে। দ্বিতীয়ত যে ইমিডিয়েট ইফেক্টটা পড়তেছে যেটা হচ্ছে তেলের দাম বেড়ে যাবে ন্যাচারালি, যেহেতু হরমুজ বন্ধ হয়ে গেছে। ওয়ার্ল্ডের প্রায় 20% মানে ক্রুড সাপ্লাই এই রাস্তায় হয়। সুতরাং এইটার কারণে বাংলাদেশের তেলের দাম বাড়ার সম্ভাবনা আছে। আর বাংলাদেশে তেলের দাম অথবা যে কোনো জিনিসের দাম কথায় কথায় বাড়ে। মানে ওই হরমুজে যে তেল আটকা পড়ছে, ওইটার তেল 6 মাস লাগবে বাংলাদেশে আসতে হয়তো, বাট অলরেডি তেলের দাম পড়ে যাবে। আচ্ছা, আর লং টার্মে যে এফেক্টটা পড়বে সেটা হচ্ছে যেহেতু ওই দেশগুলোতে এখন যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ যদি ধরেন 15 দিনের বেশি যদি ব্যাপ্তি পায়, তাহলে আশেপাশের রাষ্ট্রগুলোতেও এটার এফেক্ট পড়তে শুরু করবে। আপনি যদি দেখেন যে সৌদি আরব এবং লেবানন যদি ইরানের এগেইনস্টে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে কিন্তু যুদ্ধ আরো এসকেলেট করবে। অনেকে ভাবে যে সৌদি আরবের সাথে ইরানের কি সমস্যা, এটা সৌদি আরবের সাথে ইরানের গুরুতর সমস্যা আছে। সেটা হচ্ছে সৌদি আরবে মানে নিয়মিত যুদ্ধ করতে হয় ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে, আর হুতিদেরকে ট্রেনিং এবং টাকা দিয়ে সহায়তা করে হচ্ছে ইরান। এই কারণে সৌদি আরব এবং ইরানের মাঝখানে দূতাবাস বন্ধ ছিল দীর্ঘদিন। এই গত বছর গিয়ে প্রথম দূতাবাস খোলার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে চীনের মধ্যস্থতায়। সুতরাং এখানে সমস্যা আছে। এখন যদি ওই জায়গাটায় মধ্যপ্রাচ্য যদি মানে স্ট্যাবিলিটি হারায়, তাহলে সমস্যা যেটা হবে যে ছাঁটাই শুরু হবে। আর ছাঁটাই শুরু হলে পরে আমাদের প্রবাসীরা চাকরি হারাবে, তাদেরকে দেশে ফিরতে হবে। তো এই প্রসঙ্গে এসে আমি যেটা বলছি, কনক্লুডিং একটা রিমার্ক হিসেবে যদি বলি, সেটা হচ্ছে ধরেন এই যুদ্ধে আমেরিকার কোনো মিলিটারি অবজেক্টিভ নাই রেজিম চেঞ্জ করা ছাড়া। তো রেজিম চেঞ্জের জন্য বোমা মেরে রেজিম চেঞ্জের এই নতুন ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সুবিধা আবার ইরানের যেটা, সেটা হচ্ছে ইরানের একটা ভৌগোলিক সক্ষমতা আছে, যে ইরানকে আসলে ওই গত সহস্র বছরের ইতিহাসে আক্রমণ করে কেউ ইরান দখল করতে পারে না আজ পর্যন্ত। এটা একটা অদ্ভুত অ্যাডভান্টেজ যেটা ইরানের আছে, আফগানিস্তানের আছে, সুইজারল্যান্ডের আছে এবং বর্ষাকালে বাংলাদেশের আছে। সো এই অ্যাডভান্টেজের কারণে ইরান তার মানে হারতেছে না, তার মানে এখানে যুদ্ধ স্টেলমেট থাকবে এবং যুদ্ধ এভাবে চলতে থাকবে। এখন আমেরিকাও এখান থেকে পিছু উঠতেছে না, কারণ ইহুদি লবি যে আছে তাদেরকে স্যাটিসফাই করতে তারা বাধ্য। আদারওয়াইজ গতকালকেই মেজর জামান বলতেছিলেন যে ইসরায়েল যেন আমেরিকার 51তম প্রদেশ, এত ভালোবাসা। তো বাংলাদেশের জন্য আমি যেটা বলে শেষ করব, সেটা হচ্ছে বাংলাদেশে এখন খুব ম্যানলি একটা গভর্নমেন্ট আছে, তাদের ব্রুট মেজরিটি আছে। আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন প্রবাসে ছিলেন, সুতরাং তারা প্রবাসীদের যন্ত্রণাটা বোঝে। দিস দ্য রাইট টাইম যে এখনই মধ্যপ্রাচ্যের দূতাবাসগুলোকে অ্যালার্ট করা। আমাদের যারা ওখানে আছে, ইরান যেহেতু যেখানে সেখানে আক্রমণ করছে না, শুধুমাত্র মার্কিন স্থাপনাগুলোকে টার্গেট করছে, সুতরাং মার্কিন স্থাপনার আশেপাশে যারা কাজ করে তাদেরকে মেসেজ দেওয়াই যেতে পারে যে আগামী 2-3 দিন অথবা 1 সপ্তাহ তোমরা অন্য জায়গায় নিরাপদ জায়গায় থাকো। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তেলের দাম বেড়ে গেলে দেখবেন সরকার ফার্স্টেই বলার চেষ্টা করবে, যেহেতু এই সরকার তো পলিটিক্যাল গভর্নমেন্ট, তো টেকনোক্রেটিক ল্যাঙ্গুয়েজে না বলে এরা দেখবেন পলিটিক্যাল রেটরিকে কথা বলে। তারা দেখবেন যে অলরেডি বলেই ফেলছে যে আমরা মজুদ বাড়াচ্ছি। আরে মজুদ কয়দিনের বাড়াবেন? আপনি জানেন যুদ্ধ কবে শেষ হবে? তাহলে হরমুজ কবে ওপেন হবে? এটা তো আপনি জানেন না। আচ্ছা, তাহলে আপনার কি করতে হবে? আপনার ডাইভার্সিফাই করতে হবে, অল্টারনেটিভ সোর্স থেকে তেল পাওয়া। 20%-এর বাদে বাকি 80% তেল তো আছে, ওখান থেকে আনতে পারেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সরকারের উচিত এই ইরান যুদ্ধের উসিলায় আমাদের ভিতরে একটু শৃঙ্খলা ফিরে আনা। শৃঙ্খলা কীভাবে ফিরে আনা যায়? আমরা যেন ধরেন বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হই, আমরা যেন এই যে জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হই। আপনি ইরান যুদ্ধ যে কদিন চলবে, এই কয়দিনের জন্য আপনি যেটা করতে পারেন সকল রাজনৈতিক দলের মাধ্যমে। এই আলোচনাটা আমরা ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ হয় তখন এই আলোচনাটা আমরা করেছিলাম, রাইট। আমাদের আচরণগত পরিবর্তন সেটি আসলে খুব করে হয় না। এটা করতে হবে এই কারণে যে এই যে যুদ্ধের প্যাটার্নটা শুরু হয়েছে, এটা খুব সহসা থামবে না। থামবে না। এই রমজানে আপনি দেখেন আফগানিস্তান এবং
বা এই পাকিস্তান পাকিস্তানের। অলরেডি যুদ্ধ করছে। আমরা শেষ করতে চাই, 1 মিনিট আছে মেজর আশরাফুজ্জামান। এই প্রসঙ্গে উনি যেটি আমি প্রশ্নটা করতে চাচ্ছিলাম, কিন্তু উনি প্রোঅ্যাক্টিভ হয়ে বলেছেন এখন সরকারের যে পদক্ষেপ, আপনি বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে এবং বিমানবন্দরে আটকাও পড়েছে অসংখ্য মধ্যপ্রাচ্যগামী, এবং তাদের জন্য 24 ঘন্টার হটলাইন চালু করেছে বাংলাদেশের জায়গা থেকে তার অধিবাসীর যারা মধ্যপ্রাচ্যগামী, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নিন্দাও জানিয়েছে ইরানের যে মধ্যপ্রাচ্যে হামলার ব্যাপারে। এই অবস্থানটাকে আপনি কি করা উচিত 1-2 লাইনে বলুন। প্রথমত আমার কি করা উচিত সেটা বলার চাইতে ওনারা বুঝছেন যে তার কি করণীয়। হ্যাঁ। এখন হচ্ছে কি করার ক্ষেত্রে অনেকগুলো আপনার সরকারের অবস্থান থেকে অনেক কিছু বলতে পারে না, একদমই তাই। ঠিক আছে। সুতরাং সরকার বুঝছে যে কি অবস্থা, মানে আমার অধিবাসীর জন্য বা প্রবাসীর জন্য আমার মনে হয় সরকার ইজ ডুইং কারেক্টলি। সুতরাং এখানে বাড়তি কোনো পরামর্শ দেওয়ার দরকার নেই। এবং আমি একটা বিষয়ে আমি একটু কনজারভেটিভ, একটু রক্ষণশীল। সেটা হচ্ছে কি জানেন, আমাদের এই বাংলাদেশের মানুষের কতগুলো জিনিস আছে। কথা বলার ক্ষেত্রে অবারিত মানে ধৈর্য, আর পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তার থেকে অবারিত সামর্থ্য, বুঝছেন। আমরা বরং শেষ করি আজকে মোটামুটি আলোচনা। এই আলোচনা নিশ্চয়ই চলতে থাকবে, এবং সবচেয়ে বড় কথা যে যুদ্ধ প্রলম্বিত হোক সেটি আসলে কারোই কামনা নয়, সেটি আসলে কোনোভাবেই কোনো ভালো বার্তা তো দেয়ই না, বরং ধ্বংসের বার্তাই দেয়।